নমস্কার, আমি রানা সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। পশ্চিমবঙ্গ দখল করতে কিন্তু বিজেপি মরিয়া একটা ভাব দেখানো শুরু করে দিয়েছে। শুনতে পাওয়া যাচ্ছে গোটা দেশের 1200 বেশ গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে এই ভোটের বাজারে আর নামতে চলেছেন বিজেপির সেনাপতি, তিনি হচ্ছেন অমিত শাহ। এবং এই যে 1200 নেতা এবং তাদের মধ্যে বেশ কিছু বিশিষ্ট মানুষরাই আসবেন, তার ফলে মিডিয়ারও একটা মনোযোগ তাদের দিকে থাকবে। এই অবস্থাটা কিন্তু তৃণমূল এবং মমতা এবং অভিষেকের এদের পক্ষে একটা অত্যন্ত বড় রকমের চাপে পরিণত হতে চলেছে। তৃণমূল কি তাহলে বিজেপির এত বড় চ্যালেঞ্জ, যা এবারে অভূতপূর্ব চ্যালেঞ্জ, এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু তৃণমূল কখনোই এই পশ্চিমবঙ্গে হয়নি, এটা কি ওভারকাম করতে পারবে? নাকি তৃতীয় কোনো পক্ষ এই দুজনের মাঝখান থেকে খেলা নিজেদের দিকে ঘুরিয়ে নেবে? এই তৃতীয় পক্ষের নাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তারা হচ্ছে বাম, কংগ্রেস এবং নওশাদ সিদ্দিকীর দল। কিন্তু এই যে তৃতীয় পক্ষ, বাম, কংগ্রেস এবং নওশাদ সিদ্দিকীর দল, এরা কি একজোট হতে পারবে? এরা কি সত্যি সত্যি একটা মঞ্চে এসে সংযুক্ত মোর্চা বা এই ধরনের কোনো মহাজোট ইত্যাদির নাম টাম দিয়ে কি সামনে আসতে পারবে মানুষের? কেননা অনেকেই কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের নানান দুর্নীতিতে, বিজেপির নানা ধরনের হঠকারী সিদ্ধান্তে মানুষ বিরক্ত। মানুষ কিন্তু যেমন বামেদের সরিয়েছিলেন, তারা কিন্তু অনেকেই মনে করছেন, ট্রামে, বাসে, রাস্তাঘাটে আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে বামেদের সরিয়ে মানুষ একটা ভুল করেছেন, এরকম একটা কথাবার্তা কিন্তু চলছে। যদি এটা করতে হয় তাহলে কি এই তিন দলের একসঙ্গে আসা দরকার? নাকি বামফ্রন্ট নামক যে বিশাল মহিরুহিটুই 34 বছর ধরে যে আমাদের এই রাজ্য শাসন করেছিল, তারা তাদের মতো করেই ভোটটা করে এই জায়গায় আসতে পারবেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু এই যে জোট হবে কি হবে না, সেই যে প্রশ্ন চিহ্নটা উঠেছে, সেটাকে কিন্তু খুব বেশিভাবে নাড়িয়ে দিয়েছে খোদ কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে 294টি আসনেই তারা একা একা লড়বেন, অর্থাৎ 294টা আসনে কংগ্রেসের প্রার্থী থাকবে। এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। এবং এই কেন্দ্রের কাছ থেকে যদি সবুজ সংকেত না পেতেন শুভঙ্করের ক্ষমতা ছিল না এটা কিন্তু প্রকাশ্যে বলা যে আমরা সবকটা সিটে আমরা লড়বো। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এরকম একটা ব্যাপার আমরা ভাবতে পারি যে ওইদিকে যেহেতু কেন্দ্রের রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হতে হবে পরের নির্বাচনে, এবং সেটা হতে গেলে রাহুল গান্ধীকে তৃণমূলের সঙ্গে থাকতে হবে বা তৃণমূলকে রাহুল গান্ধীর সঙ্গে থাকতে হবে, এবং রাহুল গান্ধী এখন অনেকটা উদার ভাবে তৃণমূলের দিকে যেন একটা হ্যান্ডশেকের হাত বাড়িয়ে দিয়েছেন, তাহলে কি এই বামেদের সঙ্গে অথবা নওশাদ সিদ্দিকের সঙ্গে কংগ্রেসের এই জোটটা কি আদৌ হবে? যদি না হয় খুব কিন্তু বিস্মিত আমরা হব না। কিন্তু এখন যেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, অধীর চৌধুরী তিনি কিন্তু ভয়ঙ্করভাবে তৃণমূল বিরোধী, এবং তিনি বামেদের সঙ্গে এই যে জোট করা যেটা হয়েছিল সেটার নেতৃত্ব তিনি দিয়েছিলেন। মুর্শিদাবাদে কিন্তু অধীর চৌধুরী তার দরজা খুলে রেখেছেন বামেদের জন্য এবং নওশাদ সিদ্দিকীর জন্য। অর্থাৎ মুর্শিদাবাদে কিন্তু এই জোটটা হবে। এখন কংগ্রেস চাক বা না চাক, অর্থাৎ কংগ্রেসের হাইকমান্ড চাক বা না চাক, অধীর চৌধুরী কিন্তু মুর্শিদাবাদে এরকম একটা জোট করবেন। এবং যতদূর মনে হয় যে অধীর চৌধুরী কিন্তু তারও কিছু কেন্দ্রে তারও একটা এক অংশ নেতার সঙ্গে তার যথেষ্ট র্যাপো আছে, ওঠা বসা আছে। এই ব্যাপারটা কংগ্রেসের থেকে বামেদের সরে যাওয়ার ব্যাপারটাকে তিনি হয়তো অতখানি মানতে নাও পারেন। তবে নওশাদ সিদ্দিকী কিন্তু ইতিমধ্যে বিমান বসুকে সরাসরি চিঠি লিখেছেন, এবং সেই চিঠিতে তিনি জানিয়েছেন যে তিনি চান যে এই পশ্চিমবঙ্গে গত দুবারের মতন যেন বামের সঙ্গে কংগ্রেসের এবং ISF এর জোট একটা তৈরি হয়। যে 5টা জায়গায় নওশাদ ফোকাস করছেন, এই জায়গাগুলো দখল করার জন্য আগামী ভোটে তিনি সর্বশক্তি দিয়ে লড়াই করবেন। এই লড়াইয়ে যদি তাকে জিততে হয় তাহলে বাম এবং কংগ্রেসকে তার পাশে কিন্তু একান্ত দরকার। সেই কারণের জন্যই তিনি চিঠি লিখেছেন। আবার একটা কিন্তু খুবই সত্যি কথা যে নওশাদের এন্ট্রি কিন্তু কংগ্রেসের একটা দিক থেকে অতখানি গোড়ার দিকে কিন্তু অতখানি সমর্থন ছিল না। পরবর্তীকালে যখন নওশাদ ভাঙড় থেকে জিতলেন তখন কিন্তু কংগ্রেসের সুর অনেকখানি পাল্টে গিয়েছিল তার সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পড়ে রইল কে? যদি কংগ্রেস না থাকে তাহলে CPM এর
সঙ্গে রইল তাদের পুরনো শরিকরা, অর্থাৎ সেই বামফ্রন্টের সমস্ত শরিকরা ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে তারা বলে ফেলেছেন যে কংগ্রেসকে আমাদের সঙ্গে চাই না। অর্থাৎ বামফ্রন্টের শরিকরা চাইছেন না, সিপিএম হয়তো চাইছে, বামফ্রন্টের শরিকরা চাইছেন না কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোট করতে যাওয়া। এই তাদের যেটা অনেকের নেতাদের সঙ্গে আমারও ব্যক্তিগত আলাপচারিতায় মনে হয়েছে যে তারা মনে করছেন যে কংগ্রেসের বিরোধিতা করে এক সময় তারা রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, সেই কংগ্রেসের সঙ্গে যাওয়া মানেই হচ্ছে নিজেদের একটা আত্মসমর্পণের যেন ছবি দেখানো, যে আমরা বাবা পারলাম না বলে কংগ্রেসকে সঙ্গে নিলাম। তাহলে একমাত্র রইল কে না নওশাদ সিদ্দিকী। বামফ্রন্ট চাক বা না চাক, বামফ্রন্টগতভাবে যদি নাও চাওয়া হয়, মানে আমাদের সিপিএম এর কিন্তু যারা নেতা রয়েছেন, বিশেষ করে মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু চাইবেন নওশাদ সিদ্দিকের সঙ্গে অন্তত বামফ্রন্টের একটা জোট হোক। এই জোটটা যদি হয় তাহলে কিন্তু আমরা একটা কথা বলতে পারবো যে নওশাদের মানে জোর অনেকখানি বাড়লো। নতুবা যদি দেখা যায় যে একা একা সিপিএম লড়াই করতে যাচ্ছে, বামফ্রন্টগতভাবে লড়াই করতে যাচ্ছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই ভোট ভাগাভাগি হওয়ার কিন্তু একটা বড় প্রশ্ন আছে। মানে তাহলে রাজ্যে 4টে বা 5টা ভাগে ভাগ হয়ে গেল, 4টেই ধরুন, একটা বিজেপি, একটা তৃণমূল, একটা বামফ্রন্ট, একটা কংগ্রেস। এই যে 4-এর এই যে ভাগাভাগির রেশিওতে শেষ পর্যন্ত কারা যে নিজেদের দিকে অতিরিক্ত ভোটের সুইংটা টানতে পারবে, সেই প্রশ্নটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন।